সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে। তারেক রহমান। এদিকে তারেক রহমানকে লেখা চিঠিতে কি লিখেছেন মোদি। এরপর থাকছে ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন রয়টার্সকে জামায়াত আমির। সর্বশেষ বিএনপি থেকে বহিষ্কারের পর যা বললেন রুমিন ফারহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন, কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। এক ঐতিহাসিক বিদায়, শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতার নীরব ভাষা। দেশের মানুষের জন্য এক অনন্য ও ঐতিহাসিক বিদায় সম্পন্ন হয়েছে, যা ছিল শুধু একটি শেষ যাত্রা নয়, ছিল জাতির গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বিদায় দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা, মর্যাদা ও শৃঙ্খলার মধ্যে দিয়েই সম্পন্ন হয়েছে। আর তা সম্ভব হয়েছে দায়িত্ববোধ, মানবিকতা ও পেশাদারিত্বে অবিচল সবার সম্মিলিত প্রচেষ্টায়। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তারেক রহমান লেখেন, গতকাল আমার জীবনের সবচেয়ে গভীর শোকের মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় জানাতে পেরেছি। এই বিদায় শুধু একটি পরিবারের নয়, এটি ছিল জাতির। এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরাম দায়িত্ব পালন করা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের। তার ভাষায়, আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকের মাঝেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। লাখো মানুষের ভিড়ের মধ্যেও আপনারা আমাদের সবাইকে নিরাপদ রেখেছেন, শান্তিপূর্ণভাবে জানাজায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। তিনি ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি সহ সব নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী পুরুষ সদস্যদের। তারেক রহমান বলেন, আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণেই লাখো মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে, শোক প্রকাশ করতে পেরেছে, আবার শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে। চোখের আড়ালে থেকে দায়িত্ব পালন করা ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের প্রতিও তিনি সমান কৃতজ্ঞতা জানান। তাদের সতর্কতা ও নিষ্ঠার কারণেই পুরো দিনটি ছিল নিরাপদ ও নির্বিঘ্ন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজিএসএসএফ সহ গৃহায়ন ও গণপূর্তি, তথ্য ও প্রচার সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা ও কর্মকর্তা কর্মচারীদের অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করেছে দেশের সীমানা ছাড়িয়েও বেগম খালেদা জিয়ার প্রতি কত গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। লাখো মানুষের জনসমুদ্রের মাঝেও দায়িত্ব পালন করা দেশ বিদেশের সাংবাদিকদের প্রতিও তারেক রহমান জানান গভীর শ্রদ্ধা। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা নিষ্ঠার সঙ্গে জানাজা ও দাফনের মুহূর্তগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। সব শেষে তিনি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও তার মন্ত্রিসভার সব সদস্যদের, যারা জাতীয় শোকের এই কঠিন সময়ে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও সহানুভূতি বজায় রাখতে সহায়তা করেছেন। তারেক রহমান লেখেন, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে।
গভীর শোকের এই সময়ে যে সম্মান, সহমর্মিতা ও দায়িত্ববোধ দেখিয়েছেন তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারাই ছিলেন সেই শক্তি যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে। আলহামদুলিল্লাহ। এদিকে তারেক রহমানকে লেখা মোদির চিঠিতে কি এমন লেখা যা ঘিরে শুরু নতুন আলোচনা? বাংলাদেশের রাজনীতিতে শোকের আবহের মধ্যেই এক চিঠি ঘিরে শুরু হয়েছে নানামুখী আলোচনা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এটি কি শুধুই শোকবার্তা, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো বার্তা? চিঠিতে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মোদি লেখেন, তার প্রস্থান বাংলাদেশের জন্য একটি অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি, আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও টিকে থাকবে। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে চিঠির সেই অংশ যেখানে মোদি সরাসরি তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনার দক্ষ নেতৃত্বে বেগম খালেদা জিয়ার আদর্শ এগিয়ে নেওয়া হবে এবং ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে তা পথ নির্দেশক হিসেবে কাজ করবে, নতুন সূচনা নিশ্চিত করবে। এই নতুন সূচনা শব্দ দুটি এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। অনেকের প্রশ্ন, এটি কি কেবল সৌজন্যমূলক বক্তব্য, নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি কূটনৈতিক ইঙ্গিত? চিঠিতে মোদি স্মরণ করেন ২০১৫ সালের জুনে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ ও আলোচনার কথা। তিনি লেখেন, তিনি ছিলেন দৃঢ়প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক রিলব নেতৃত্ব। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু দেশের উন্নয়নেই নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতিহাস জুড়ে বাংলাদেশের মানুষ যে শক্তি, ঐক্য ও মর্যাদাবোধের পরিচয় দিয়েছে তা ভবিষ্যতেও শান্তি ও সম্প্রীতির পথে দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে। উল্লেখ্য, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদি। পরে রবিবার আনুষ্ঠানিকভাবে এই চিঠি পাঠানো হয় তারেক রহমানের কাছে। এরই ধারাবাহিকতায় বুধবার ঢাকায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং ভারত সরকারের শোক বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। চিঠির শেষাংশে মোদি লেখেন, এই কঠিন সময়ে আপনাকে ও আপনার পরিবারকে সৃষ্টিকর্তা যেন ধৈর্য ও শক্তি দান করেন, এই প্রার্থনা করি। আপনার ভবিষ্যৎ কাজের জন্য আমার শুভ কামনা রইল। শোকের ভাষার আড়ালে থাকা এই বার্তাই এখন প্রশ্ন তুলছে, ভারত কি তারেক রহমানকে ঘিরে নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিল? সর্বশেষ বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক। ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ ফাঁস করলেন জামায়াত আমির। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে একটি স্বীকারোক্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান জানিয়েছেন, চলতি বছরের শুরুতে তিনি ভারতের একজন কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন, আর সেই বৈঠকটি প্রকাশ না করার অনুরোধ এসেছিল ভারতীয় কর্মকর্তার পক্ষ থেকেই। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির নিজ ভবনে বসেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাইপাস সার্জারির পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অন্য দেশের কূটনীতিকদের সঙ্গে প্রকাশ্যে সৌজন্য সাক্ষাৎ হলেও ভারতীয় কূটনীতিক সেই পথে যাননি। ড শফিকুর রহমান বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। সম্পর্ক উন্নয়ন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। তবে এই বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যদিও ভারত সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখা ভারতীয় কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। পাকিস্তান, ভারত ও ভারসাম্য। রয়টার্স জামায়াতের পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলে। জবাবে জামায়াত আমির বলেন, আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার ব্যাপারে আমরা আগ্রহী নই। হাসিনার ভারত অবস্থান ও সম্পর্কের টানাপোড়েন। ড শফিকুর রহমান বলেন, শেখ হাসিনার পতনের পর ভারতে ধারাবাহিক অবস্থান দুই দেশের সম্পর্কের জন্য একটি উদ্বেগজনক বিষয়।
তার ভাষায় এই সময়েই ভারত-বাংলাদেশ সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি ভারত দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। নির্বাচন, ঐক্যের সরকার ও জামায়াতের উত্থান। রয়টার্স জানায়, একসময় নিষিদ্ধ থাকা জামায়াত আগামী ফেব্রুয়ারির নির্বাচনে শক্ত অবস্থান নিতে যাচ্ছে। দলটি ঐক্যের সরকারে যোগ দেওয়ার বিষয়ে উন্মুক্ত এবং ইতোমধ্যে একাধিক দলের সঙ্গে আলোচনা করেছে। জনমত জরিপ অনুযায়ী প্রায় ১৭ বছর পর নির্বাচনে অংশ নিতে যাওয়া জামায়াত বিএনপির পর দ্বিতীয় অবস্থানে থাকতে পারে, ব্যবধানও বেশ কিছুটা কম। এনসিপির সঙ্গে নির্বাচনী জোটের কয়েকদিনের মাথায় দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, আমরা অন্তত ৫ বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই। দলগুলি এক হলে আমরা একসাথে সরকার চালাব। প্রধানমন্ত্রী প্রশ্ন ও দুর্নীতি বিরোধী বার্তা। ঐক্যের সরকার হলে দুর্নীতি বিরোধী অবস্থান হবে অভিন্ন এজেন্ডা, এ কথাও স্পষ্ট করেন জামায়াত আমির। তিনি বলেন, যেই দল সবচেয়ে বেশি আসন পাবে সেই দল থেকেই প্রধানমন্ত্রী হবেন। রাষ্ট্রপতি প্রসঙ্গেও কড়া বার্তা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, জামায়াত অংশগ্রহণকারী কোনো সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তি বোধ করবে না। উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামী লীগের সমর্থনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হন শাহাবুদ্দিন। চলতি মাসের শুরুতে তিনি মেয়াদের মাঝখানে পদত্যাগের ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তবে এই বিষয়ে জানতে চাওয়া হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়টার্সকে বলেন, আমি বিষয়টিকে আরও জটিল করতে চাই না। প্রশ্ন এখন একটাই, ভারতীয় কূটনীতিক কেন বৈঠকটি গোপন রাখতে চেয়েছিলেন? এই স্বীকারোক্তি কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে?